কতক্ষণ দাঁড়িয়ে আছো? 1 ঘন্টা। 1 ঘন্টা? কত কয় ঘন্টা? 5 ঘন্টা হয়ে গেছে? ওখান থেকে আসছি, পুরো নদীর ওখান থেকে? ওখান থেকে 5 ঘন্টা আসছি। এখনো হয়তো 2 ঘন্টা দাঁড়াতে হবে। মনে হচ্ছে ওইদিকে যা ভিড়। মানুষ পারে, হ্যাঁ? মায়ের এই রূপটা দেখলে তোমরা ভয় পাবে। দেখো দেবী দেবতা সাবধানতা অবলম্বন করুন। নদী পাড়ের বেশ কিছু গোপীনাথের ধামে রাধাকৃষ্ণেরও দেখা পেয়ে গেলাম। দেখো মানুষের কি পরিমাণে ভিড়। সব ভক্তবৃন্দ যাচ্ছে হচ্ছে গোপীনাথের মেলায়। আগে এসছেন এখানে? হ্যাঁ, কেমন লাগে এই মেলাটা? খুব ভালো, খুব ভালো। গোপীনাথের মেলা খুব ভালো। আচ্ছা, গোপীনাথের ইতিহাস সম্পর্কে অল্প একটু যদি জানান। গোপীনাথ এখানে হচ্ছে গোবিন্দ ঘোষের বাড়ি ছিল। গোবিন্দ ঘোষের বাড়ি ছিল? হ্যাঁ, আচ্ছা। গোবিন্দ ঘোষ আপনার ওই সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিল। হ্যাঁ। মহাপ্রভুর সাথে উনি থাকতেন। মহাপ্রভুর সাথেই থাকতেন? হ্যাঁ, মহাপ্রভুর উনি প্রথম ভক্ত ছিল, মানে সেবার দিক দিয়ে উনি সব জানতেন আচ্ছা যে মহাপ্রভুর কখন কি লাগবে কি না লাগবে, আচ্ছা আচ্ছা উনি সব থেকে আগে জানতেন। আচ্ছা। এবার মহাপ্রভুর সেবা পাওয়ার পরে ওনার ওই হর্তুকি লাগবে। হরিত কি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা হর্তুকি লাগবে সেবা নেওয়ার পরে। আচ্ছা এবার উনি ওই যখন বৃন্দাবনের দিক যাচ্ছিলেন তখন তার গাড়ি ঘোড়া ছিল না, হাঁটতে হাঁটতেই ওই হরির নাম করতে করতে বৃন্দাবনের দিক যাচ্ছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ। এবার উনি ওই হর্তুকি ওই ডেলিটা ডেলি এনে দিত। আচ্ছা, ডেলিটা ডেলি এনে দিত। এবার একদিন ভাবছে তাই তো কালকে কোথায় যাবো তার ঠিক নেই, আজকে কতগুলো বেশি করে নেই। আচ্ছা। এইবার উনি ওই বেশি করে নেওয়ার পরে এবার পরের দিন উনি সেবা পাওয়ার পরে ওই বের করে একটা হর্তুকি দিল। তখন বলছে গোবিন্দ ঘোষ কী ব্যাপার, আমি সেবা পাওয়ার পরপরই তুমি হর্তুকি দিলে? হ্যাঁ, কারণটা কি? হ্যাঁ কারণ মহাপ্রভু তিনি তো স্বয়ং ভগবান, উনি সবই জানতেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে ও কী করছে না করছে। কি করছে না করছে? এইবার ও তখন বলছে বাবু অপরাধ নেবেন না, আমি এই কালকে অমুক জায়গায় ছিলাম, ওখান থেকে হর্তুকি বেশি করে নিয়ে বেশি নিয়ে এসেছিলাম, কালকে কোথায় পাবো না পাবো। আচ্ছা তখনই মহাপ্রভু বললো যে তোমার এখনো মনের বাসনা সঞ্চয় যায়নি, সঞ্চয় যায় না। আচ্ছা তোমার এখনো মনের সঞ্চয় বাসনা যায়নি। হ্যাঁ। তুমি আজ থেকে সন্ন্যাস ধর্ম ত্যাগ করে তুমি বিবাহ করে সংসার ধর্ম করো। তার জন্য মহাপ্রভুর সাথে যারা পার্শ্বজন ছিল তারা অনেক অনুরোধ করেছিল, বলল না আমি যদি আজকের অপরাধ ক্ষমা করে দিই তাহলে জগতে সবাই অপরাধ করে 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 বাড়বে, তাই ও অপরাধ ক্ষমা করা যাবে না। অপরাধ ক্ষমা করা যাবে। তাই গোবিন্দ ঘোষ এখানে এসে সংসার ধর্ম করে উনি কবিরাজি করতেন। কবিরাজি করতে? আচ্ছা। গোবিন্দ ঘোষ কবিরাজি করতেন। তারপরে ও ওই সেবা দেবে তারপরে ওই একদিন সিনা ওই মনের বিয়ে করলো, ওই পাড়ায় বিয়ে করলো। ওই পাড়াতেই? হ্যাঁ। আচ্ছা। বিয়ে থাকা করার পরে তখন গোবিন্দ ঘোষ বলছে যে হে প্রভু আমি তোমার অপরাধ করেছি, তুমি আমার ক্ষমা করতে পারতে, তুমি তোমার সঙ্গ আমার ত্যাগ করে দিলে, আচ্ছা। আমি তোমার সঙ্গ কি করে পাবো? আচ্ছা। তাই ওই গঙ্গা স্নান করতেন প্রত্যেক দিনই। গঙ্গা স্নান করতেন? এবার গঙ্গা স্নান করতে করতে একদিন একটা মরা কাঠ ভেসে এসে গায়ে ওই ধাক্কা লাগলো। আচ্ছা। ধাক্কা লাগার পরেও বারবার ছুঁড়ে ফেলে দিচ্ছে, স্নান করছে, আবার ওই গায়ে এসে বাড়ি লাগছে। তাই রাগ করে ধরে এরকম চেলে ফেলে দিছি আচ্ছা। ডাঙা। চেলে ফেলে দেওয়ার পরে এবার স্নান টিনান করে বাড়ি গেছে যে সেবা টেবা দেখছে ঘুমিয়ে। তখন ওরে স্বপ্নে আদেশ করলে হে গোবিন্দ
তুই তো আমারে বারবার দূরে সরিয়ে দিলে। বলছে কোথায় বাবু? বলছে আমি তো তোর গায়ে বারবার ধাক্কা লাগছিলাম, তুই তো মরা কাঠভাবে চলে ফেলে দিলি। ও আচ্ছা। তুই শিগগিরই আমার ওখান থেকে তুলে নিয়ে আয়। ও এর ইতিহাস অনেক। আচ্ছা, বলেন বলেন, ভালো লাগছে। এইবার ওই তুলে নিয়ে এসে হ্যাঁ। সেই গোবিন্দ ঘোষ গোপীনাথ হচ্ছে। আচ্ছা। এইবার যদি বলেন গোপীনাথের কেন ধরা গেছে বাধা, গোবিন্দ ঘোষের একটা সন্তান হয়েছে, হ্যাঁ। তার নাম ছিল গোরা। তার নাম কি ছিল? গোরা। গোড়া। আচ্ছা। এবার 5 বছর যখন বয়স হলো, মারা গেছিল না? হ্যাঁ বয়স হওয়ার মারা যেত না, মানে ওর বাবা তো কবিরাজি করতেন, হ্যাঁ। ওই বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেতে হতো। হ্যাঁ। এবার ওর মা একদিন বলছে কি, ও বলছে মা তুমি তো রান্না করতো, তা দাও আমি গোড়ার সেবা দিয়ে দিই। আচ্ছা। তুই পারবি না দিদি, তোর বাবা দেবে। বলছে না, বাবা কখন আসবে তার থেকে তুমি দাও না আমারে। ও। তুই পারবি তো? বলে হ্যাঁ পারবো। এবার যখন ভোগের থালা নিয়ে গেছে, নিয়ে ঘরের দরজা খিল দিয়ে বলছে এই খা খা, হ্যাঁ। ও তো খাচ্ছে না। তখন ও বলছে, অনেকবার অনুরোধ করেছে খা খা, আচ্ছা। ও খাচ্ছে না। এবার না খাওয়ার পরে এইবার ও বলছে তুই রোজ রোজ বাবা দিলি খাস, আমি দিলি দরদর খিল্লে মারতে গেছিল, বাড়ি দিয়ে গেছিল। মারতে গেছিল মানে ওই গোপীনাথ? গোপীনাথকে। আচ্ছা। যে আমার বাবা দিলে তুই খাস, মানে আর আমি দিলে তুই খাবি না। ভগবানকে মারতে হ্যাঁ। গেছিল। তখন গোপীনাথ, আচ্ছা। হ্যাঁ তখন ও বলছে তালি দে খাই। তারপরে ওই গোড়া ওরে খাওয়ালো, খাওয়ানোর পরে বলছে তা তুমি সব খেয়ে নেবা, তা আমার দেবে না। ও তখন ওই প্রসাদ ওর গালে আবার একটু দিল। ও এইবার বলছে আমি যে খেয়েছি তুই এই কথা বাড়ি কাউকে বলবি না, ও বলবি না। এবার ও যখন শুধু থালা নিয়ে বেরোচ্ছে, ওর বাবা বলছে তুই গোপীনাথ না দি তুই সব খেয়ে নিছিস? হ্যাঁ। বলছে না মা আমি খাইনি, সব গোপীনাথ খেয়ে ফেললাম। বলছে না তুই খেয়েছিস, তোর বাবা ভোগ লাগায় অনেক থালা ভরে নিয়ে আসে, হ্যাঁ। আর তুই দিয়েছিস থালা পরিষ্কার করে নিয়ে এসছিস। তো অনেক অনুরোধ বলছে আমি মিথ্যে কথা বলছি না। বলছে না তুই মিথ্যে কথা বলছিস, বাবা এতদিন ধরে গোপীনাথের সেবা দিল, ভোগ চলে আসে, তুই পরিষ্কার করে আসলি, তুই খেয়ে এসছিস। বলছে না। তখন বলে তাহলে দেখো। আচ্ছা। তখন ওরা যখন ওই আবার পরে ভোগ রান্না করে দিল, যে গোপীনাথের মন্দিরে গেল, যে গোপীনাথ সেবা নিল, হ্যাঁ। দেখলো গোপীনাথ হা করলো, গালে দিল, ওর বাবা মা দুজনে দেখলো গোপীনাথ ওখানেই মারা গেল। ওই গোড়া ও গোড়া ওখানেই মারা গেল। ওখানেই মারা গেল। বলেছিল যদি তুই বলিস তাহলে তুই থাকবি না, মারা গেল। আচ্ছা, এবার ও তো ছোট, বুঝতেও পারেনি অত। তখন বললো, তখন গোবিন্দ ঘোষের মনের বাসন হলো যে হে তখন ও আর সেবা টেবা দেওয়া বন্ধ করে দিল, আচ্ছা। যে আমার একটা সন্তান ছিল, সেই সন্তানটাও তুমি নিয়ে নিলে, হ্যাঁ। আজ থেকে তোমার সেবা দেবো না আমি। ও তখন গোবিন্দ পরের দিন শোয়ার পরে স্বপ্নের উদ্দেশ করছে, "এই, তোর যদি দুটো সন্তান থাকতো, একটা সন্তান মারা যেত, তুই কি তার সেবা দিতিস না? আচ্ছা। দিতিস তো, হ্যাঁ। তাহলে আমিও তো তোর সন্তান।" ও আচ্ছা। তখন ওই সেবা দেওয়া ধরলো, আবার দেওয়ার পরে তার কিছুদিন পরে ওর বউ মারা গেল। কিছুদিন পরে স্ত্রী মারা গেলেন। এবার স্ত্রী মারা গেলে তখন গোবিন্দ ঘোষ বলছে, হে বাবু একটা সন্তান ছিল, তাও তুমি নিয়ে নিলে, হ্যাঁ। এখন এর শ্রাদ্ধ শান্তি কে কর? আমার তো আর কোনো সন্তান নেই। আচ্ছা। তখন বলছে শ্রাদ্ধ শান্তি আমি করবো। মানে স্বপ্নে গোবিন্দ গোবিন্দ গোবিন্দ- মানে গোপীনাথ গোপীনাথ করবে। বলছে যে আমি তোমার শ্রাদ্ধ নেব। তখন বলছে ঠিক আছে। এবার তো সবাই এইবার গ্রামে বসে বলছে তাই তো এবার এর কাজ কে করবে? মানে ওই যে ওনার স্ত্রী মারা গেলেন। হ্যাঁ, তখন উনি বলছে কেউ নেই যখন আমি করবো, হ্যাঁ। আর কি করবো? হ্যাঁ। তারপরে যখন পরামানিক খানিক আসলো, এটা মানে খেউরি কামান হবে তো, তখন তো একটা ভালো রূপে এসে আচ্ছা। সেই খেউরি কামান করে ধরা কাজে বেঁধে তার মার সৎ কাজ করলো। মার সৎ কাজ করলো। মানে ওই গোবিন্দ ঘোষের স্ত্রী সৎ কাজ করলো গোপীনাথ। হ্যাঁ হ্যাঁ। এইবার তার প্রমাণ রেখে গেল যে তুমিও দেহ রাখলে তোমারও সৎ কাজ আমি করে দেবো। তাই ওই গোবিন্দ ঘোষ ওইখানেই দেহ রাখিছিল, ওইখানে বেরো হ্যাঁ, ছিল। ওখানে ওই আজকে সেখানে শ্রাদ্ধ শান্তি হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই গোপীনাথকে নিয়ে সেই মন্দিরে যেখানে ওখানে সমাধি দেওয়া হয়েছে। না, যখন ওনার স্ত্রী মারা গেলেন, হ্যাঁ। ওই যে যখন শ্রাদ্ধ শান্তি করার সময় বাচ্চাটা আসলো, গোপীনাথ আসলো, তখনই কি গোবিন্দ ঘোষ মারা গেলেন? না, গোবিন্দ ঘোষ তখন ছিল, গোবিন্দ ঘোষ অনেক পরে মারা গেল, মানে তার প্রমাণ দেখিয়ে গেল আচ্ছা আচ্ছা। বৃদ্ধ যে বয়সে যখন যে মারা আমি গেলেন। বললাম তো যে তোমার সন্তান রূপে আমি তোমার সৎ কাজ করবো, আচ্ছা। তাই আমি করে গেলাম। তাহলে তুমি যখন দেহ রাখবে তোমার সৎ কাজ আমিও করবো। বাহ। তাই গোবিন্দ ঘোষ যখন দেহ রাখলেন তখন ওই সৎ কাজ ওই একটা ভালো গ্রুপে এসে, আচ্ছা। তাই এখনো সেই ধরা কথা বাধা আছে। আচ্ছা, সেই অনুষ্ঠানের জন্যই আমরা সবাই আমরা যাচ্ছি। সবাই যাচ্ছি সেই সেই আগ্রহে, সেই শ্রাদ্ধের সেই অনুষ্ঠানে। শ্রাদ্ধের অনুষ্ঠানে আগ্রহে আমরা যাচ্ছি। দারুণ আমি এক- প্রায় বছর যাই।
আমরা কিন্তু দারুণ একটা ইতিহাস জানতে পারলাম। অনেক গোবিন্দ ধন্যবাদ। ঘোষের একটা বিশাল বড় কাহিনী আছে, মানে দুঃখের কাহিনী। আরো কাহিনী আছে? আরও কাহিনী আছে, কিন্তু অনেক সময় লাগবে। আচ্ছা চলুন, যদি সময় পাওয়া যায় তাহলে বলবেন। ওই মেলায় গেলেও পাবেন। আচ্ছা চলেন। দেখো এই শত শত মানুষ, হাজার হাজার মানুষ হাজার এই আর ওখানে গেলে রাজ্যের হাজার হাজার অনুষ্ঠানে মানুষ। যাচ্ছে, সবাই গোপীনাথের মেলায় যাচ্ছে। আরে উনি একটা ইউনিট ছিল গোবিন্দ ঘোষের সম্পর্ক। এই তো আচ্ছা, সামনে চলেন। ছাড়া তো পাবা না তো। প্রচুর লোক যাচ্ছে, তো সবাই উঠবে। হ্যাঁ আমিও যাবো। হ্যাঁ গাড়িতে ওঠে চলো, ভালো এনজয় হাজার হচ্ছে। হাজার মানুষ, হাজার হাজার এই গোবিন্দ ঘোষে আচ্ছা দাদু, এই মেলাটা কালকের থেকে শুরু হয়েছে? আজকের থেকে শুরু। আজকের থেকে শুরু? আজকে হচ্ছে 25 তারিখ। 25 তারিখ এই দিনটাই, এই একাদশীতেই, একাদশী। এই একাদশীর দিনেই ওনার এই মানে শ্রাদ্ধ শান্তির কাজ। আচ্ছা, মানে 25শে মার্চ হচ্ছে মেলাটা শুরু হচ্ছে, শ্রাদ্ধ শুরু হচ্ছে, আর শেষ হবে কবে? শেষ হবে আপনার মানে হিসাবে কালকে 13দশী, উনার সেই খাওয়া দাওয়া দিয়ে কালকে সমাপ্তি হবে। আচ্ছা। এবার কেউ কেউ 2-3 দিন থাকে, মেলা নিয়ে বসে। তো আচ্ছা, মেলা এই নিয়ে এক বসে। সপ্তাহ হয়। আচ্ছা, মেলার জন্য এক সপ্তাহ চলে, কিন্তু এই অনুষ্ঠানটা 2-3 দিন চলে। ওই 2 দিন 2 দিন, হ্যাঁ। আজকে আর কালকে। মানে মেন অনুষ্ঠান আজকের কাল। আজকের কালকে, হ্যাঁ। আরে গাড়িতে সামনে। আর এখানে কি দেওয়া হচ্ছে, জুস নাকি? না, আমাদের মসজিদ থেকে তরফ থেকে, আমাদের মসজিদ তরফ থেকে সবাইকে প্রতি বছরের মতো এবছর সবাইকে জল পান করা হচ্ছে। আচ্ছা, কিন্তু কিন্তু এটা একটু প্রচেষ্টা, সবাই যেন তৃষ্ণা মেটাতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ওখান থেকে নিচ্ছি। আচ্ছা, গ্লাসগুলো সব বাক্সে ফেলবা। জয় জয় গোপীনাথ। এটা অনেকটা রসনা টাইপের। অনেকটা রসনা টাইপের এটা, যেটা সবাইকে দেওয়া হচ্ছে, সেবা উদ্দেশ্যে দেওয়া হচ্ছে। দেখো এই যে আমরা এই টোটোতে করে যাচ্ছি, সামনে ওই গাড়িগুলো যাচ্ছে, ওই যে ওগুলোতে করে যাচ্ছে 30 টাকা, আর আমরা একটু ছায়ায় যেতে পারবো 40 টাকা। সবাই দেখো এই গাড়িগুলোতে করে যাচ্ছে, এই সবাই, কেউ ইঞ্জিন ভ্যানে করে যাবে, কেউ টোটোতে করে যাবে, প্রচুর মানুষ ইঞ্জিন ভ্যানে করে যাচ্ছে, আর ওরকম লরিতে করে প্রচুর মানুষ যাচ্ছে। আর আজকে রোদের তাপও অনেক বেশি, তারপরে কি আপনার এবার এরকম ছাউনিযুক্ত গাড়িতে যাওয়াটাই বেশি শ্রেয়। প্রচুর মানুষের ভিড়। এখান থেকে এখনো আমাদের 1 কিলোমিটার মতন হাঁটতে হবে, না তার বেশি হাঁটতে হবে এখান থেকে। দেখো এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, 1-1.5 কিলোমিটার হাঁটতে হবে। তো আরও কিছু গল্প আছে এই গোপীনাথ ভগবানকে নিয়ে এবং গোবিন্দ ঘোষকে নিয়ে। তো এই দাদুর কাছ থেকে সেই ঘটনাগুলো আবার জানবো, যে প্রসাদের মাহাত্ম্যটা কী আছে। দাদু বলেন। এই গোপীনাথের প্রসাদের মাহাত্ম্য হচ্ছে, গোবিন্দ ঘোষের গোপীনাথের যেদিনকে এই শ্রাদ্ধ শান্তির পরের দিন যে মানে ভোগ মৎসবটা হয়, হ্যাঁ, ওই খিচুড়ি মানে যুগল অন্ন রান্না হয়। খিচুড়িকে বলা হয় যুগল অন্ন। চুগালান্ন। এই যুগল অন্ন রান্না করার পরে ওইটাকে আপনার ওই মাটির চৌবাচ্চা করা, আচ্ছা চৌবাচ্চা করে ওর ভিতরে ঢালা, আচ্ছা ঢালার পরে ওই প্রসাদ ভগবানকে দিয়ে তারপরে আপনার সবাইকে বিতরণ করে। ও আচ্ছা। এইবার কোনো এক ভক্ত কোনো সময় মাতাজি আচ্ছা মাতাজি ওই প্রসাদকে অবজ্ঞা করেছিল, আচ্ছা 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 যে এই প্রসাদ এই মাটিতে ঢেলে এই কেউ খায়। আচ্ছা এবার উনার স্বামী খেয়েছিল, উনি খায়নি। আচ্ছা এবার প্রসাদ নিয়ে কি করেছে, গঙ্গার পাড়ের ওই দিক দিয়ে যখন যাচ্ছিল, হ্যাঁ। প্রসাদটা এরকম ঠেলে ফেলে দিছিল। আচ্ছা আচ্ছা দেওয়ার পরে পাতাটা উপরে উল্টে গেছিল, ও প্রসাদটা মাটিতে পড়েছিল। আচ্ছা এবার উনি যখন ওই বাড়ি যায়, বাড়ি যাওয়ার পরে আস্তে 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 জ্বর মানে আস্তে আস্তে রোগে আক্রান্ত হয়। ও এবার রোগে আক্রান্ত হওয়ার পরে তখন উনি অনেক ডাক্তার কবিরাজ অনেক কিছু করেছে, করার পরেও কোনো রোগ না ধরতে পারেনি। আচ্ছা, রোগ ধরতে পারছে না, না। এইবার ওষুধ খায়, এই করে সেই করে, কোনো রোগ ওনার ধরা হয়নি, যায়নি। এবার না যাওয়াতে এবার তখন কোনো একজন হয়তো বলল, বা ওনার স্বামী বলছে তখন, যে তুমি দেখো ওইখানে যে অপরাধ করেছো, হ্যাঁ। সেই অপরাধের জন্য তোমার এই শাস্তি হতে পারে। আচ্ছা বলছে কি, বলছে তুমি ওই যে গোপীনাথের যে প্রসাদকে তুমি অবমাননা বা ঘৃণা করেছো, তার জন্য তোমার এই অপরাধের জন্য তোমার এই শাস্তি হচ্ছে। হ্যাঁ। তারপরে উনি যখন শুয়ে আছে আর ভগবানকে ডাকছে, যে প্রভু তুমি আমাকে কৃপা করো, আমি অপরাধ করেছি,
তখন বলছে তুমি ওই যে আমার প্রসাদটা অবহেলা করে ফেলে দিয়েছো, ওই প্রসাদটা দেখো সেইভাবে ওইখানেই পড়ে আছে, এখনো গরম ধোঁয়া উঠছে। তুমি আচ্ছা। গিয়ে ওই প্রসাদটা গালে দাও, দেখো তোমার রোগ সব নিরাময় হয়ে যাবে। তখন উনি আবার আসলো 5 দিন 7 দিন পরে, আবার সেই গরমেই রয়েছে। দেখছে এরকম পাতাটা যেই উল্টেছে ধোঁয়া উঠছে, নিচে বালিতে পড়ে আছে, একদানা বালিও লাগেনি সেই প্রসাদ। এই হচ্ছে প্রসাদের মাহাত্ম্য। ওই জন্য এইখানে আসলে মানুষ কিছু হোক আর না, কোনো ভক্ত প্রসাদ খেতেই একটু হবে। গোবিন্দর মানে গোপীনাথের প্রসাদের জন্যই আগ্রহ মানুষ আছে। আচ্ছা, দেখো প্রসাদটা কত ইম্পর্টেন্ট। এখানে আসলে গোপীনাথের দর্শন করতে হবে এবং প্রসাদ অবশ্যই প্রসাদ খেতে হবে। অবশ্যই খেতে এই হবে। প্রসাদটা বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই প্রসাদটাই বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, সেই প্রসাদটা আজকে থেকে হচ্ছে মানে অনুষ্ঠানটা শুরু, শ্রাদ্ধ অনুষ্ঠানটা। আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান, এবার আজকে হচ্ছে ভোগ- একাদশী। হ্যাঁ, আজকে একাদশী মানে হচ্ছে যে শুধু চিরের প্রসাদ মানে হবে। হ্যাঁ, ওখানে চিড়ে কলা বা ফল মিষ্টি এগুলো ফল মিষ্টি ভগবানকে দেওয়া হবে। ভগবানকে দেওয়া হবে। ভগবানের তো আর যে একাদশী নেই, এই জন্য ভগবানকে সব রকম দিয়েই কিছু দেওয়া সেবা হবে। দেওয়া যাবে। কিন্তু যে প্রসাদের কথা এই দাদু বললেন, সেই প্রসাদটা হচ্ছে কালকে হবে। কালকে হবে মানে হচ্ছে কালকে কয় তারিখ? 26 তারিখ। 26শে মার্চ। এখনো অনেকটা হাঁটতে হবে। দেখো সবাই হেঁটে যাচ্ছে, এই যে। তো দাদুকে পেলাম বলে কিন্তু অনেক কিছু জানতে পারলাম, নইলে এই সম্পর্কে ইন্টারনেটে অনেক কিছু তথ্য ঠিকঠাক করে দেওয়া নেই এবং ইউটিউবেও সবাই ঠিকঠাক করে বলতে পারেনি এই ঘটনাটা সম্পর্কে। এবার আমি এরকম একজন মানুষকে পেলাম বলে কিন্তু জানাতে পারলাম। তো দাদুকে অনেক অনেক ধন্যবাদ। দেখো আর একটা দারুণ ঘটনা, আমরা যেখানে যাচ্ছি, যেখানে পুজো হয়, যেখানে হচ্ছে মন্দিরটা আছে, ওই এরিয়াটা পুরো ঘোষেদের এরিয়া। এই ঘোষেদের এরিয়া সৃষ্টিটা হয়েছে গোবিন্দ ঘোষ, ওনার নিজের বাড়ি এখানে ছিলেন, শ্বশুর বাড়ি এখানে ছিল গোবিন্দ ঘোষের। আর এই এরিয়াটা পুরো ঘোষেদের এরিয়া। রোজ দুধ আসবে এখানে, সেটা হচ্ছে পায়েস তৈরি হবে, তারপর ঠাকুরকে দেওয়া হবে, গোপীনাথকে দেওয়া হবে। এটা হচ্ছে এই ঘোষদের কিন্তু বিশেষত। যত বিভিন্ন ঘটনা আছে এই সম্পর্কিত সব আমি দাদুর কাছ থেকে শুনছি এবং বলতে যাচ্ছি। সামনে মাইক চলছে, ওখানে গিয়ে আমি এতটা এলাবোরেটলি বলতে পারবো না, সেই জন্য আগে থেকেই সব জানাচ্ছি। দেখো আমরা কত মানুষ একসাথে হাঁটতে যাচ্ছি। দেখো আর একটা জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে প্রচুর পরিমাণে আখড়া আসে। আখড়া মানে ধর্মীয় সংগঠন। এখানে এসে তাদের তো একটা টিম থাকে, তারা এখানে ঠাকুরকে সেবা দেবে এবং তারা নিজেরাও ঠাকুরকে মানে গঙ্গায় স্নান করে পুজো পাঠ করবে। এবং বাইরে থেকে যারা শ্রদ্ধালু আসে, ভক্তরা আসে, তাদের জন্যও খাবারের ব্যবস্থা এখান থেকে করা হয়। এই যে দেখো, এই যে বাঁশবাগানের মধ্যে এই যে সবাইয়ের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। এই যে দেখো, এই যে একটা আখড়া, ওখানে রান্না হচ্ছে। যারা একাদশী করবে তারা তো আজকে পুরো একাদশী, কিন্তু যারা এমনি নর্মাল আমার মতন মানুষ এসছে, তাদের হচ্ছে ওখানে খাওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে, ডাল ভাত, মানে পুরো সবজি ভাত। এখানে দেখো সবাইকে লাড্ডু সেবা দেওয়া হচ্ছে। এইগুলো কিন্তু বিভিন্ন আখড়া থেকে এইগুলো করা হচ্ছে। দেখো এই যে হচ্ছে লাড্ডু দেওয়া হচ্ছে সবাইকে। আমিও লাড্ডু নিলাম একটা। আর এইখানে দেখো সবার জন্য জল দেওয়া হচ্ছে। আচ্ছা দেখো, মেলার পরিবেশ এখান থেকে পুরো শুরু হয়ে গেছে। বিভিন্ন খাবারের দোকান উঠেছে, প্রচুর খাবারের দোকান। আর এই যে যেটা তোমাদেরকে জানাচ্ছিলাম যে বিভিন্ন আখড়া এখানে এসছে, এই যে মানে বিভিন্ন ভক্তবৃন্দের সংগঠন, তারা এসে এখানে এমনি নর্মাল যারা ভক্ত আসবে এবং তাদের সংগঠনের যারা এসছে একসাথে, তাদের সবার জন্য খাবার ব্যবস্থা কিন্তু করা হচ্ছে। এই যে দেখো এরকম প্রচুর জায়গায় রান্না করা হচ্ছে। এই যে আচ্ছা, ভক্তদের জন্য কিন্তু এই রান্নাটা করা হচ্ছে। সবাই এসে খেতে পারবে? হ্যাঁ, সবাই এসে খেতে পারবে। সব ভক্তের জন্য এই রান্না করা হচ্ছে। আর এইটা কাল অবধি চলবে তো? হ্যাঁ, আজকে সারাদিন, কালকে এক বেলা, সারাদিন সারা রাত। সারাদিন সারা রাতে।
দেখো এখানে এই যে রান্না করা হচ্ছে, কিন্তু রান্নার জন্য যে জল লাগে, জলের ব্যবস্থা কিন্তু এখান থেকে করেনি, জলের ব্যবস্থা নেই। এবার এই বাড়ি থেকে জলের ব্যবস্থা করা হচ্ছে। এই পাশে যাদের বাড়ি আছেন সেই বাড়ি থেকে জলের ব্যবস্থা করা হয়, বাড়ি থেকে জল আনা। দেখো পাখা উঠেছে এখানে, তালের পাখা। তালের পাখা অনেক কম দেখা যায় কিন্তু। তালের পাখা কত দাদা? 25 টাকা। 25 টাকা। তালের পাখা এখন খুব কম দেখা যায়। হাওয়া খেতে ভারী মজা না? দেখেন, খেয়ে দেখেন, অনেক বেশি হাওয়া হয়। এখানে গামছা উঠেছে, বাচ্চাদের খেলনা প্রচুর। এদিকে এরকম মিষ্টি, আর এদিকে হচ্ছে বাদাম। এখান থেকে আবার জিলিপি ভাজা হচ্ছে, গরম গরম জিলিপি একদম। এইদিকে রয়েছে গজা, আর এদিকে রয়েছে দেখো বাদাম। মেলা মানে বাদাম অপরিহার্য। আর এদিকে গরম বলে এদিকে দেখো আখের রস মাড়াই করা হচ্ছে। এরিয়ার পুরো ভীষণ একটা জনপ্রিয় মেলা, যেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। আগের বছরও কয়েক লক্ষ মানুষ এসেছিল, এবং আজকে আর কালকেই সবচেয়ে বেশি ভিড় হবে। হচ্ছে একাদশী, তো আজকে হচ্ছে একাদশী। ভীষণ গুরুত্বপূর্ণ একটা তিথি। সবাই হচ্ছে গঙ্গায় স্নান করবে। তারপরে হচ্ছে গোবিন্দ ঘোষের যে সমাধিক্ষেত্র আছে, যেখানে গোপীনাথের মূর্তিটাকে, বিগ্রহটাকে গোবিন্দ ঘোষের সমাধিক্ষেত্রে আনা হয়, সেখানে গিয়ে মানুষ পুজো করবে, এবং গোপীনাথের মন্দিরে গিয়েও মানুষ দর্শন করবে। এখানে দেখো ঝুড়ি, কুলো এইগুলো বানানো হচ্ছে এবং বিক্রি করা হচ্ছে। ছোট ছোট কিন্তু এগুলো খুব। এই যে এই দাদু দেখো বানাচ্ছেন, সুন্দর একটা কুলো সেলাই করছেন উনি। এদিকে কত বাঁশের সামগ্রী উঠেছে, বাঁশ এবং বেত দিয়ে বানানো। এগুলো কিন্তু বেতের। এইগুলো অনেক আমি আগে দেখতাম, এখন তো খুব কম দেখা যায়। এইগুলোকে কি যেন কি বলে? হাড়ি? হাড়ি না, এর একটা নাম আছে, হচ্ছে ধামা। বেতের এগুলো, এগুলো বাঁশের ঝুড়ি, আর এগুলো বেতের। দেখো বেতের ধামা। এই যে এগুলো বেতের তৈরি, কিন্তু এগুলো সব বেতের তৈরি, এগুলো সব বেতের। দেখো সবাই দলে দলে গোপীনাথের মন্দিরের দিকে যাচ্ছে। আপনি যেখানেই থাকুন অতি সত্বর অপরদীপ অঞ্চল তৃণমূল কংগ্রেসের অফিসে চলে আসুন। এখানে আপনার লোক আপনার জন্য অপেক্ষা করে রয়েছেন। দেখো এই ছোট ছোট মূর্তিগুলো কাঠের তৈরি, আর এই মূর্তিগুলো বানিয়েছেন হচ্ছে এই কাকু এবং ওই ভাই। দেখো কি পরিমাণে ভিড় আজকের দিনে, কালকে আরো ভিড় হয়তো হবে। দেখো এই যে হচ্ছে লাইন, মন্দিরে পুজো দেওয়ার লাইন। সে মন্দির এখন অনেকটাই দূর, এই লাইনটা বেঁকে ওইদিকে চলে গেছে। দেখো অনেক লম্বা লাইন এটা, আর এই লম্বা লাইন ঘুরে বেঁকে ডান দিকে চলে গেছে ভিতরে। এই যে সবাই পুজোর জন্য দাঁড়িয়ে আছে। আচ্ছা, আপনারা সবাই স্নান করে এসে তারপরে পুজো দিচ্ছেন, তাই তো? পুজো দিতে যাবেন। এইটা যাচ্ছেন হচ্ছে যেটা হচ্ছে গোবিন্দ ঘোষের যে সমাধিস্থান আছে ওখানে, তাই তো? গোপীনাথের মন্দির এবং সমাধিস্থান। বিশাল লম্বা লাইন। আর এনারা যে কত মানুষের পরে রয়েছে এই লাইনে, এনারাই জানেন না, হয়তো হয়তো হাজার মানুষের পরে। আজকে বিকালেও তো হয়ে যেতে পারে না? বিকালও তো হয়ে যেতে পারে। আপনারা কতক্ষণ দাঁড়িয়ে আছেন? আমরা বাবা ঘন্টা 3 ঘন্টা 2 হয়ে গেছে? 2-3 ঘন্টার 3 ঘন্টার পরে হয়ে গেছে। মন্দিরটা আরো কত দূর? মন্দিরটা আরো কত দূর? আচ্ছা আচ্ছা, ওই যে বেঁকে গেছে না লাইনটা, এই লাইনটা কিন্তু অনেক পেছনে। তাহলে গঙ্গার ধার থেকে না, মানে বেঁকে গেছে ওই দিকটাই গঙ্গার ধার। ওইখান থেকে আমরা এসেছি বাবা। ওনাদের তো সন্ধ্যাও হয়ে যেতে পারে যারা পেছনে রয়েছে। বাগদা থেকে এসেছেন গোবিন্দ ঘোষ। আমাদের একজন তো হারিয়ে বাগদা থেকে একজন হারিয়ে গেছে। এসেছেন গোবিন্দ ঘোষ। আচ্ছা আপনি আচ্ছা, পুলিশ ক্যাম্পে এসে যোগাযোগ করুন, আপনার বাড়ির লোক এখানে অপেক্ষা করছে। আপনি যেখানেই থাকুন অতি শীঘ্রই পুলিশ গোপীনাথের ক্যাম্পে কত এসে ভক্ত, যোগাযোগ করুন। মানে শ্রীকৃষ্ণের ভক্ত, তারা সবাই ওই চিড়ে প্রসাদ নিয়েই হচ্ছে শ্রাদ্ধের অনুষ্ঠানের দিকে যাচ্ছে। তাহলে সবাইকে আপনার ওই ফল প্রসাদ না চিড়ে প্রসাদ, এটা
ঠাকুরকে দেওয়া হবে, ফিরে দেওয়া হবে না? দেখো আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে গোবিন্দ ঘোষের সমাধিস্থান। এখানে আজকে যখন গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ অনুষ্ঠান পালন হয়েছিল তখন গোপীনাথের মন্দির থেকে, গোপীনাথের মন্দিরটা সামনে এইদিকে, গোপীনাথের মন্দির থেকে গোপীনাথের যে বিগ্রহ সেটা গোবিন্দ ঘোষের সমাধিতে আনা হয়েছিল। তারপরে শ্রাদ্ধ অনুষ্ঠান পালন করার পরে সেই বিগ্রহটাকে আবার গোপীনাথের মন্দিরে গিয়ে রাখা হয়। এবার এই যে যত মানুষ মানে ডালা নিয়ে যাচ্ছে তারা কিন্তু সবাই যাচ্ছে গোপীনাথের মন্দিরে গিয়ে দর্শন করে তারপরে এখানে আসবে গোবিন্দ ঘোষের সমাধিস্থান। এবার সরাসরি প্রচুর লোক গোবিন্দ ঘোষের সমাধিস্থানে এসেও ডালা দিচ্ছে, কিন্তু বেশিরভাগ যারা বড় যে ভিড়টা সেই ভিড়টা কিন্তু গোপীনাথের মন্দিরের জন্যই রয়েছে। সবাই এই যে এই দিক দিয়ে মন্দিরে যাচ্ছে। তো দেখো লক্ষ লক্ষ মানুষের ভিড়। আচ্ছা এই যে দেখো, এই যে এবার আমি যে ছাউনির নিচে চলে এসেছি, সামনে একটা মন্দির দেখতে পাচ্ছ, এই মন্দিরটাই হচ্ছে গোপীনাথজিউর মন্দির। আর ওই সাইড দিয়ে হচ্ছে লাইনটা, যারা হচ্ছে পুজোর জন্য লাইনে দাঁড়িয়েছে তারা হচ্ছে ওই সাইড, ওই দূরে। আর পুজো টুজো দিয়ে তারপরে এখান দিয়ে মানুষ বেরোচ্ছে। রাধাকে তো দারুণ লাগছে, কৃষ্ণকে। গোপীনাথের ধামে রাধাকৃষ্ণেরও দেখা পেয়ে গেলাম। তো এই যে হচ্ছে সেই গোপীনাথের মন্দির, যেখানে দেখো লক্ষাধিক মানুষ এসে ভিড় করেছে ঠাকুরকে দর্শন পাওয়ার জন্য এবং তার ভোগ প্রসাদ চড়ানোর জন্য। অত্যন্ত জাগ্রত কৃষ্ণ ঠাকুর এখানে। তো এই যে দেখো লাইন, মহা লাইন এটাকে বলে। এই যে মা বোনরা সব দাঁড়িয়ে আছেন এই সাইডে। আর পুজো দেওয়ার পরে তারপরে এখানে মানুষ বিভিন্ন দান করে যাচ্ছে। মানে প্রথমে স্নান করতে হবে গঙ্গাতে, স্নান করার পরে এখানে সবাই যে লাইনে দাঁড়িয়ে পুজো দিচ্ছে। আর পুজো দেওয়ার পরে এখানে দেখো চাল পয়সা দান করে তারপরে বেরিয়ে যাচ্ছে। এই যে দেখো লাইন। আচ্ছা আপনারা পুজো দিতে পারবেন না তাই দিয়ে দিচ্ছেন? দেখো এখানে অনেকে দাঁড়িয়েছিল, যারা অনেক লম্বা লাইন মানে অনেক পেছনে রয়েছে, তারা পুজো দেওয়ার সময় পাবে না বলে ওখানে দক্ষিণা দিয়ে ওনাদের কাছে ডালা ধরিয়ে দিচ্ছে, মানে যারা লাইনে আছে। যাদের এখানে দেখছো সবাই আছে, এনারা কিন্তু আজকে যাবে এরকম, তারা আসে অনেক দূর দূর থেকে এবং 1-2 দিন এখানে সময় কাটায়। এখানে ঠাকুরকে পুজো দেয়, ঠাকুরের তারপর শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পূর্ণভাবে পালন হয়, তারপরে এখান থেকে তারা বাড়ির দিকে রওনা দেয়। এখানেই তাদের থাকা শোয়া সব কিছুর ব্যবস্থা এখানেই হয়। প্রচুর মানুষ এখানে রয়েছে। এরকম এটা তো একটা তাঁবু, এরকম প্রচুর তাঁবু আছে, প্রচুর আখাড়া আছে, যেখানে এরকম হাজার হাজার মানুষ শুয়ে রয়েছে, বসে রয়েছে, রেস্ট নিচ্ছে। এই 2-3 দিন এই অনুষ্ঠানটা তারা ভালোভাবে পালন করবে। এই দেখো এই লাইনটা, এখান থেকে দেখো কীরকম ভিড়। ভিড় দেখলে তোমরা বুঝতে পারছো, মানে বিভৎস বড় লাইন। মানে আমি দেখে এসছি মানে সেই শুরু থেকে। আর ওইটা কিন্তু ওখানেও শুরু না, ওটা শুরু হচ্ছে যেখান থেকে একদম নদী শুরু, সেই নদীর ওখান থেকে, মানে স্নান করেই মানুষ লাইনে দাঁড়াচ্ছে, ওখান থেকেই পুরো শুরু। আর এরকম গোল করে ঘুরে মানুষ পুজো দেওয়ার জন্য কিন্তু লাইনে দাঁড়িয়েছে। এবার নদীর কাছের দিকে যাবো, চলো। লাইনে কতক্ষণ দাঁড়িয়ে আছেন? কয় ঘন্টা হবে? 3 ঘন্টা হবে। দেখো কত মানুষের লাইন। জলও খায়নি। দাদা কতক্ষণ দাঁড়িয়ে আছো? 1 ঘন্টা। 1 ঘন্টা? কয় ঘন্টা? 5 ঘন্টা হয়ে গেছে। পুরো নদীর ওখান থেকে 5 ঘন্টা আসছি। এখনো হয়তো 2 ঘন্টা দাঁড়াতে হবে। মনে হচ্ছে ওইদিকে যা ভিড়। মানুষ পারে, হ্যাঁ? কি আশ্চর্য।
কে জানে কার পালাইলো সে এখন কাকা কষ্ট হয়ে যাচ্ছে তো, কতক্ষণ দাঁড়িয়ে আছেন? আপনি আরো বেশি, সেই সকাল থেকে না? এরকম হয় নাকি পুলিশে জানা ইয়ে দিচ্ছে না? আচ্ছা, ভেতর থেকে ঢুকে যাচ্ছে নাকি? হ্যাঁ নাই আসছে গঙ্গার ঘাট। হ্যাঁ কি বলছে? বয়স্ক মানুষজন এইভাবে লাইনে দাঁড়িয়ে রয়েছে ঘন্টার পর ঘন্টা, শুধু ঘন্টা না, মানে 5-6 ঘন্টা 7 ঘন্টা হয়ে যাচ্ছে। সেই সকাল থেকে স্নানের পরে তারা এইভাবে দাঁড়িয়ে আছে, তারপরে রোদ, তো রোদের মধ্যে কিন্তু ঠাকুরের পুজো দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে। আজকেই মনে হচ্ছে কয়েক লক্ষ মানুষ হয়ে যাবে, এই যে ভিড় দেখতে পাচ্ছি। দেখো এই যে সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছে ঘন্টার পর ঘন্টা, 3-4 ঘন্টা হয়ে গেছে এক একজনে। আর এইটা পুরো একদম নদী থেকে শুরু। চলো দেখো, সামনেই হচ্ছে নদী। দেখো এইভাবে এনে শুয়ে শুয়ে তারপর ঠাকুরের ওইখানে যাবেন হয়তো। আচ্ছা, এবার এখান থেকে আবার উনি শুরু করবেন। ঠাকুরের প্রতি কি গভীর শ্রদ্ধা, যার জন্য এনে এটা করছেন। আর উনি এই অবধি করে ওই জলটা দিচ্ছেন, গঙ্গার জল। তো লাইনটা হচ্ছে এখান থেকে শুরু, আর একটু সামনেই হচ্ছে নদী। দেখো এবার যে রাস্তা দিয়ে আমি সামনের দিকে যাচ্ছি, এটাই হচ্ছে নদীর রাস্তা, সামনেই হচ্ছে নদী। আর সেই নদীর পথে যেতে যেতে এরকম বাঁ সাইডে দেখো প্রচুর আখাড়া, প্রচুর মানুষ এখানে রেস্ট নিচ্ছে এবং 2 দিন এখানে থাকবে তারা। এখানে আজকে তাদের রান্না টান্নাও হচ্ছে। যাদের একাদশী নেই, যারা একাদশী পালন করবেন না, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাও এখানে চলবে এবং এখানে তারা থাকবেনও। এই যে এই সাইডেও দেখো, এই যে এই সাইডে দেখো এখন খেতে দেওয়া হচ্ছে। আর এখানে গিয়ে যে কোনো কেউ এসেই খেতে পারবে, যে ভক্ত এখানে পুজো দিতে আসছে সেই এখানে এসে খেতে পারবে। আমি গিয়েও এখানে গিয়ে খেতে পারবো। তো চলো আমি নদীর দিকে যাচ্ছি নদীর দর্শনটা পেতে। আর সামনে যে জায়গাটা রয়েছে এটাই হচ্ছে উন্মুক্ত একটা ফাঁকা মাঠ, যেখানে মেলাটা হচ্ছে, মেলা বসেছে। টোটাল এরিয়াটা জুড়েই মেলা বসেছে। যেখানে জায়গা বেশি ফাঁকা সেখানে মেলাটা বেশি করে এখানে মেলা বসেছে। ঠাকুরের প্রোগ্রাম হচ্ছে, মেলা মানে টোটালটাই মেলা, কিন্তু আমি বলতে চাচ্ছি মেলা দোকানপাট বসেছে। এখানে এরকম জিলিপি ভাজা হচ্ছে, এদিকে হচ্ছে তুলসীর মালা, এদিকে দেখো জল বিক্রি হচ্ছে, এদিকে হচ্ছে শশা বিক্রি হচ্ছে, এদিকে শঙ্খ। আর এদিকে দেখো যেটা মানুষ পেতে বসবে সেই জিনিসও বিক্রি হচ্ছে। পেরিয়েই যেতে হবে ওই যে নদীতে। সবাই দেখো এই যে যাচ্ছে। আর যারা আসছে তারা কিন্তু সবাই স্নান করে আসছে। দাদু স্নান হলো? দেখো এখানে এরকম চাল পয়সা মানুষ দান করেছে, যারা স্নান করে আসছে। স্নান করে আসার পর এইভাবেই ঠাকুরের নিচে, পায়ের নিচে চাল পয়সা দান করছে সবাই। এইটাই হচ্ছে ঘাট, এই যে সবাই এখানেই স্নান করছে। ওইদিকে সরকারের তরফ থেকে স্পিড বোটে ঘুরছে, যদি কারো বিপদ না হয়। আর ওই সাইডে হচ্ছে বর্ধমান, পূর্ব বর্ধমান। ওই সাইড থেকেও মানুষ দেখো এই যে ট্রলারে করে এদিকে আসছে, লঞ্চে করে। এটাও বর্ধমান? আচ্ছা আচ্ছা। সবাই দেখো এরকম কিছু চাল পয়সা দানের নেওয়ার জন্য এখানে বসে আছেন, কারণ স্নান করার পরে সবাই চাল পয়সা দান করে এদিকে যাবে।
তো সবাই এখান থেকে হচ্ছে স্নান করে তারপরে এদিকে রওনা দিচ্ছে। মহাদেব মায়ের এই রূপটা দেখলে তোমরা ভয়ই পাবে। দেখো দেবী দেবতা মহাদেব। পুরো এইটা মুখোশটা পড়া, পুরো মনে হচ্ছে মা কালী দাঁড়িয়ে আছেন এখানে। সবাই দেখো দান দিচ্ছে। বিভিন্ন স্থানে নদী খাতের গভীরতা বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই গঙ্গার ঘাটের নির্দিষ্ট ঘেরা জায়গায় স্নান করুন, সাবধানতা অবলম্বন করুন। নদী পাড়ের বেশ কিছু